Hello? দাও মিষ্টি বলতে মিষ্টি।
হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ, লাইনে আছো? আমার আসতে একটু সমস্যা, দেরি হয়ে গেল, নেটের সমস্যা ছিল। তোমরা সবাই ভালো আছো? Yes, ma'am. আচ্ছা, তাহলে শুনো, আমাদের তো গতদিনে যে পর্যন্ত পড়া হয়েছে মোটামুটি সিলেবাস শেষ নাকি? কে আছো? সালমান, আলামিন আছো লাইনে? কথা বলতে সময় পাবে না। হ্যাঁ, ক্যান্সেল করো, যেটাও ক্যান্সেল ক্যান্সেল করো, ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল। ফ্যানটা দে তো। কথা বলো, কথা শোনার। হ্যাঁ, তোমরা সবাই হলো আজকে আমরা পড়বো পুনরালোচনা, অর্থাৎ আমাদের যে পাঠগুলো হয়ে গেছে পুনরায় আমরা সেগুলো পড়বো। তোমরা কি বাসায় একটু লিখেছো, অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো সবাই? কই লাইন? আজকে কথা বলো। বলো, আমার তোমার কথা শোনা যাচ্ছে। আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? Yes, ma'am. আচ্ছা, তোমরা সবাই অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো? যারা লাইনে আছো তারা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো? No, ma'am. কে দাওনি? Ma'am, আমি কি নাম বাবা? সাজিদ হোসেন রিফাত। সাকিব, কেন জমা দাওনি? ম্যাম কোনো সাজিদ। কোনো সমস্যা ছিল? অ্যাসাইনমেন্ট জমা দাওনি কেন? মোবাইল নষ্ট ছিল, আমি তো ওগুলো জানি না কিছু, এই জন্য দেইনি। ও, তো মোবাইল নষ্ট ছিল বাবু, স্কুলে একটু যোগাযোগ করলেও পারতা। তো এখন যেটা সেটা হলো যে আমরা যে লিসেন গুলোর উপর অ্যাসাইনমেন্ট ছিল সেগুলো যারা এরকম নেটের সমস্যা অথবা মোবাইলে যোগাযোগ করতে পারেনি যারা, তারা কি করবে, আবার পুনরায় সেটা করে স্কুলে যোগাযোগ করে অ্যাসাইনমেন্টটা অবশ্যই জমা দিবা, আর এটা হলো নির্দিষ্ট ডেটে দিবা। হ্যাঁ, তোমরা যদি এই মানে যেটা তোমাদের কাজ এটা যদি নির্দিষ্ট ডেটে না দাও তাহলে কিন্তু সমস্যা, বুঝতে পারছো? এটা প্রতিষ্ঠানের শুধু নয়, Yes, এটা ma'am. এটা কিন্তু সরকারি একটা নির্দেশনাও বটে। হ্যাঁ, তো আমরা যে ডেটে অ্যাসাইনমেন্ট জমা দিতে বলবে ঠিক সেই ডেটেই আমরা জমা দেওয়ার চেষ্টা করব, বুঝতে পারছো? Yes, ma'am. আর যারা অ্যাসাইনমেন্ট নাওনি তারা এখনো নিয়ে নিবে, নেওনি কেন এখনো? আর এবার তো আমাদের পরীক্ষা হবে না, অ্যাসাইনমেন্টের উপরই আমরা পরবর্তী ক্লাসে পার হব, তাহলে এটার উপরই তোমার মূল্যায়নটা হবে। তাহলে মূল্যায়ন করবে কি দে বাবা, তোমরা যদি জমা না দাও, গুরুত্ব না দাও, প্রত্যেকেই ক্লাসে প্রেজেন্ট থেকে কাজগুলো হলো বুঝে নিয়ে তারপরে জমা দেওয়ার চেষ্টা করবে। আর আমার যখন নেটের সমস্যা, মোবাইলের সমস্যা ছিল, পাশে বন্ধু বান্ধবের সঙ্গেও আমি যোগাযোগ করে এটা কাজ করতে পারতাম, বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, তো তাহলে যারা জমা দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা না দিয়েছো তারা অবশ্যই ভুল করছো, কেননা যে ডেটে দিতে বলবে এটা সেই ডেটেই দিতে হবে। এই জন্য তোমরা ওখানে অধ্যক্ষর সঙ্গে যোগাযোগ করে তারপরে তোমরা এটা আবার পুনরায় কি করা যায় সেটা চেষ্টা করবে। হ্যাঁ, আর এরকম ভুল আর করবে না। এটা না।
শোনো, আলামিন, তারপরে হলো সালমান, সাজিদ, কে কে আছো? আছো তোমরা? আছি। হ্যাঁ, তাহলে শোনো, আমরা একটু রিভিশনের ক্লাসে আসি। রিভিশন ক্লাসে যেটা আছে সেই রিভিশন ক্লাসে আমরা পড়বো হলো তাজবিদ। বুঝতে পারছো সবাই? শুনতে পাচ্ছ? আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, ভিডিও শোনো সবাই। আমরা আজকে আলোচনা করব তাজবিদ। তাজবিদ হলো সুন্দর করা, সুবিন্যস্ত করা, সুন্দরভাবে সাজানো। তাজবিদ অর্থ কি? তাজবিদ অর্থ হলো সুন্দর করা, সুন্দরভাবে সাজানো বা সুবিন্যস্ত করা ইত্যাদি। ইসলামী পরিভাষায় কোরআনকে সুন্দর এবং শুদ্ধ রূপে পাঠ করাকে তাজবিদ বলা হয়। কোরআন মজিদ পড়ার বেশ কিছু নিয়ম রয়েছে, যেমন মাখরাজ, সিফাত, মাদ, ওয়াকফ, গুন্না ইত্যাদির নিয়ম সম্পর্কে অবগত হওয়া। এসব নিয়ম কানুন সহকারে শুদ্ধ রূপে কোরআন তেলাওয়াত করাকেই তাজবিদ বলা হয়। পূর্ববর্তী শ্রেণীতে আমরা যে মাখরাজ সম্পর্কে জেনেছি, অবশ্যই তোমরা প্রত্যেকেই যে এটা পড়েছো সেই বিষয়ে মনে আছে, আমরা যেভাবে পড়েছি ঠিক। আর হলো দেখো, এখানে খেয়াল করো, তাজবিদ সহ যদি আমরা এটা না পড়ি তাহলে কি হবে? কোরআন তেলাওয়াত সম্পূর্ণ হবে না। তো এখন কোরআন তেলাওয়াতের অনেক ফজিলত রয়েছে, আর নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। তারপরে দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর এই একটি হরফ পাঠ করে সে 10টি নেকি পায়, আর এই নেকির পরিমাণ হলো 10 গুণ। যেমন আমরা ক্লাসের শুরুতে বা পড়ার শুরুতে, খাওয়ার শুরুতে, যে কোনো ভালো কাজ করার শুরুতে আমরা কি বলে থাকি? সবাই আমরা একসঙ্গে বলি। এখন আমার সঙ্গে বলো সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বুঝতে পারছো? আজকে নেটের সমস্যার জন্য তো আমরা অনেক দেরিতেই ক্লাস শুরু করে ফেলেছি। তো এখন সবাই যারা বলিনি তারা একটু বলি যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথাটা বারবার বলার এই কারণ যে এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টি হরফ রয়েছে। কয়টি হরফ? 19টি হরফ রয়েছে। আর এই তেলাওয়াত যদি আমরা করি তাহলে একটি হরফের পরিমাণ যদি আমরা উচ্চারণ করি সঠিকভাবে তাহলে কত নেকি? 10। তাহলে 19টি হরফের মধ্যে নেকি রয়েছে 190টি। তাহলে আমরা বুঝতে পারছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা কোরআন পাঠ করবে, সুন্দরভাবে তেলাওয়াত করবে, সুন্দরভাবে, তাহলে অনেক সওয়াব পাওয়া যাবে। তারপরে দেখো, খেয়াল করো এখানে, ম্যাম আপনাকে দেখা যাচ্ছে না। আচ্ছা মামনি, আজকে একটু সমস্যা হচ্ছে, আগামী শনিবারে অবশ্যই দেখতে পাবো। আমার একটু নেটের সমস্যা হয়েছে এখানে। তো যাই হোক, আমি আগামী দিন তোমাদের সঙ্গে দেখা করবো। আজকে দেখতে পাচ্ছ না তোমাদের? আমি একটু দেখতে পাচ্ছি, এই যে সাইদকে দেখতে পাচ্ছি, তারপরে নাফিসকে অবশ্য দেখা যাচ্ছে না, কিন্তু নাফিস নাম আছে এখানে। তা আচ্ছা, সামনে দিন দেখা দিব বাবা। এখন হলো আমাদের আজকে সময় কম, আমরা হলো শনিবারের দিন হলো অবশ্যই দেখতে পাবে। দেখো, তাহলে আমরা কি করব? তাজবিদ সহকারে কোরআন তেলাওয়াতের চেষ্টা করব, তাই তো? শুনতে পাচ্ছ তো না? আচ্ছা, তাহলে দেখো, তাজবিদ জেনে যদি আমরা কোরআন পাঠ করি তাহলে কি হবে? অনেক সওয়াব হবে। না হলে কিন্তু আমাদের এই সালাত অথবা দোয়া এগুলো শুদ্ধ হবে না, অর্থ ভুল হয়ে যাবে। সুতরাং আমরা শুদ্ধভাবে, সুন্দরভাবে কোরআন পাঠ করব। এই জন্য প্রথমেই আমরা তাজবিদ সহকারে এটা শেখার চেষ্টা করব। এখন দেখো, পার্ট 3। পার্ট 3 নিয়ে আমরা একটু আলোচনা করি। পার্ট 3-এ আছে হলো মাদ। মাদ শব্দের অর্থ হলো
দীর্ঘ করা, লম্বা করে পড়া, অর্থাৎ যে কিছু চিহ্ন আছে আরবি হরফের উপর লক্ষ্য করবে তোমরা পড়ার সময়, যারা আরবি পড়া জানো। তো সেখানে আমার স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? এখানে তোমাদের বই দেখতে পাচ্ছ? ইয়েস ম্যাম। আচ্ছা, গুড। তাহলে দেখো, আমরা যে আরবি হরফ যারা পড়া পারি তারা তো অবশ্যই পারি, তার উপর দেখবা কিছু চিহ্ন দেওয়া থাকে, এগুলো লম্বা করে কখনো পড়তে হয়, কখনো দীর্ঘ করে পড়তে হয়। আগে তো এত নিয়ম কানুন ছিল না, মানুষ এই চিহ্নগুলোকেই খেয়াল করে পড়েছে, কিন্তু এখন আমরা একটু জেনে পড়বো। তাজবিদের পরিভাষায় মাদের হরফ ডান দিকের হরকতযুক্ত হরফ লম্বা করে পড়াকেই মাদ বলা হয়। যেমন জের জবর পেশকে হরকত বলে। অনেক সময় আমরা বলে থাকি হরকত কাকে বলে, তখন আমরা কি বলবো? জের জবর পেশকে হরকত বলা হয়। মাদের হরফ মোট কয়টি? 3টি। আলিফ, ওয়া, ইয়া। বলো তো একটু দেখি, আলিফ, ওয়া, ইয়া, বলো তো। আলিফ, ওয়াও, ইয়া। গুড। এই 3টি হরফ নিম্নলিখিত অবস্থান মাদের হরফের হিসাবে উচ্চারিত হয়। যেমন আলিফের পূর্বে জবর থাকলে এখানে দেখো বায়ের সঙ্গে, স্ক্রিনটা দেখো তোমরা, বায়ের সঙ্গে আলিফ যুক্ত হয়েছে, তাহলে বা আলিফ জবর বা। বলো তো দেখি, বা আলিফ জবর বা, বলছো? বলো। বা আলিফ জবর বা। হ্যাঁ, আর এই যে এক আলিফ যে আমরা টানতে বলছি, যে এক আলিফ পরিমাণ টানতে হবে। আমরা প্রত্যেকে, আমাদের সামনে তো আমাদের সঙ্গে হাত আছে, আছে কি? সে হাতের আঙ্গুলটা, হাতটার সামনে ধরো, ধরে দেখো, হাতটা সোজা করো, আগে সোজা করে সেই হাতের আঙ্গুলটা তোমার তালুতে নিয়ে আসো, তোমার তালুতে নিয়ে আসো। সাজিদ, হাতের আঙ্গুলটা সোজা করে ধরে তালুতে নিয়ে আসো। তালুতে নিয়ে আসতে একটা আঙ্গুল যতক্ষণ সময় লাগবে, এটাই হলো এক আলিফ পরিমাণ। দেখাও দেখি সাজিদ, তুমি তো ভিডিও অনে আছো, বলো, দেখাও। হাত সোজা করো, হ্যাঁ, একটা আঙ্গুল নিচে নিয়ে এসো, হ্যাঁ, এটাই এক আলিফ। গুড। এখন দেখো, এখানে আছে ওয়াও। ওয়ার উপর জজম বা ডান পাশের হরফ পেশ থাকলে বা ওয়া পেশ বু, এইভাবে জিনিসটা উচ্চারণ করে এক আলিফ পরিমাণ টানতে হবে। ইয়া, ইয়ার উপর জজম বা ডান পাশের অক্ষর জের থাকলে, যেমন বা ইয়ে যে বি। তাহলে আবার বলো, দেখো, বা আলিফ জবর বা, বা ওয়া পেশ বু, বা ইয়ে যে বি। তাহলে উপযুক্ত 3টি অবস্থায় আলিফ, ওয়াও এবং ইয়া মাদের হরফ হিসাবে গণ্য হয়, ফলে এর পূর্বের অক্ষর একটু দীর্ঘ করে পড়তে হয়। প্রকারভেদ যদি বলে যে মাদের আসলে কত প্রকার, তাহলে মাদ প্রধানত 2 প্রকার। মাদে আসলি অর্থ হলো মূল মাদ, আর মাদে ফাড়ি অর্থ হলো শাখা মাদ। বুঝতে পারছো? আমার কথা শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাম। আচ্ছা, তো আসলে আমরা আরো সবাই প্রেজেন্ট থাকার চেষ্টা করব। ক্লাসে যদি প্রেজেন্ট না থাকি, এত অবহেলা করি, তাহলে চলবে না। আমাদের এই যে সংকটময় মুহূর্তে আমরা আছি, তাহলে ক্লাসে যদি ঠিক মতো প্রেজেন্ট না হয় তাহলে তো হবে না। তো আমরা সবাই ক্লাসে প্রেজেন্ট থেকে টিচার কি বলছে একটু পড়ার চেষ্টা করব, একটু দেখার চেষ্টা করব, সামান্য খানিকক্ষণ। তো আমাদের ক্লাসগুলো তো অনেক ছোট, স্কুলে হলে তো কত সময় নিয়ে আমরা লেখাপড়া করতাম, তাই না? তো দেখো, এখন মাদে আসলি অর্থাৎ মূল মাদ কাকে বলে? মাদের হরফের ডানে বা পরে জজম অর্থাৎ হামজা কিংবা তাজদিদ না থাকে, তাজদিদ যদি না থাকে তাহলে মাদে আসলি বলে। যেমন মাদে আসলিকে মাদে তাবিউ বলা হয়। এরূপ মাদে আসলি এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, অর্থাৎ এক আলিফ পরিমাণ টেনে এগুলো পড়তে হয়। একটি আঙ্গুলে যে দেখো, আমি যেটা পূর্বেই তোমাদের বললাম যে সোজা করে স্বাভাবিকভাবে বাঁকা করে হাতের তালুতে লাগানোর সময় যতটুকু সময় হয়, এটাই হলো এক আলিফ পরিমাণ। অর্থাৎ এক আলিফ পরিমাণ কতটুকু সময়? উদাহরণ দেখো, এখানে দেওয়া আছে কিছু, দেখতে পাচ্ছ? এখানে দেখো নুন ওয়া পেশ নু, এখানে জজমটা উপরে কিভাবে দেওয়া আছে, নুনের উপর পেশটা এখানে লেখা আছে দেখো। তারপরে দেওয়া আছে এখানে হা, হা ইয়েজের হি, এইভাবে দেওয়া আছে। তারপরে দেখো হা আলিফ জবর হা,
এইভাবে অক্ষর তিনটি এখানে দেওয়া আছে, তিনটির ক্ষেত্রেই আলিফ ওয়া এবং ইয়ার পূর্বে বা পরে যে জজম বা হামজা তাজদিদ এগুলো নেই, অথচ কিন্তু এগুলো এক আলিফ পরিমাণ টানতে হবে, বুঝতে পারছো? নুন হা এবং হা এক আলিফ পরিমাণ দীর্ঘ করে পড়তে হয়। ওকে বলছে, দেখো তো সময় শেষ। তো আসলে শোনো, আমার মনে হয় সময় শেষ, স্যার এসে গেছেন। তো সবাইকে আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসে সবাই প্রেজেন্ট থাকার চেষ্টা করবে। হ্যাঁ, সবাইকে যারা ক্লাসে ছিলে অসংখ্য ঠিক আছে ধন্যবাদ। ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যারের ক্লাস আচ্ছা ম্যাম, আসসালামু আলাইকুম।